এখন বাজে 6:15। আমরা বেরিয়ে যাচ্ছি হরিদ্বারের উদ্দেশ্যে। 6:30টায় ট্রেন আছে এখান থেকে, শতাব্দী এক্সপ্রেস। এখান থেকে পাশেই একদম স্টেশন, মানে 50 মিটারও না, হয়তো একদম পাশে। ঠিক আছে, চলুন যাই, স্টেশনে পৌঁছাই। প্রচণ্ড কষ্ট করে ট্রেনটা পেলাম। মাঝখানে হঠাৎ করে স্টেশনে ঢুকতে গিয়ে বউ আর মেয়ে আলাদা হয়ে গেছে। ওরাও খুঁজে পাচ্ছে না আমাকে, পয়েন্ট বললেও বুঝতে পারছে না, আমিও বুঝতে পারছি না ওদের লোকেশানটা। তারপরে যখন পেলাম তখন আর ট্রেন 5-6 মিনিট বাকি। তারপর ট্রেন দিয়েছে, আমরা ছিলাম 1 নম্বরে, দিয়েছে 16 নম্বরে। তো আসতে গিয়ে প্রচণ্ড কষ্ট হলো, মানে একদম দৌড়ে জাস্ট 1 মিনিট গ্যাপে ট্রেনটা পেয়েছি। প্রচণ্ড হাঁপাচ্ছি সবাই। তো এখন ছেড়েছে ট্রেনটা, ভালোভাবে পৌঁছাতে পারলে হয়। মানে একটা ভেবেছিলাম পাবোই না, আশা ছেড়ে দিয়েছিলাম প্রায়। তার মধ্যে 2টো ব্রিজ বন্ধ, ওখানে ব্রিজ বোধহয় সারাচ্ছে, সেই করতে গিয়ে মানে আরও সময় নষ্ট হলো। মানে কীভাবে ট্রেনটা পেয়েছি শুধু আমরাই জানি। প্রচণ্ড কষ্ট হয়েছে, মেয়েরও খুব কষ্ট হয়েছে, একদম বাচ্চা। মানে আমি এই অনেক দিন দৌড়াইনি, আজকে দৌড়াতে হয়েছে শেষ পর্যন্ত। মানে তাতেও এত ঘামছি এখন। ঠিক আছে, পেয়ে তো গেছি। আমরা যাচ্ছি নিউ দিল্লি দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে। এটা 6:45 নিউ দিল্লি স্টেশন থেকে টাইম। আপনারা মনে রাখবেন, এটা কিন্তু আজমেরের গেট থেকে সুবিধা হয়, মানে এটা 16 নম্বরে পড়ে। তো আমরা ছিলাম হচ্ছে পাহাড়গঞ্জের সাইডে। তো এতগুলো স্টেশন পেরিয়ে তারপর আসতে হয়েছে, শুধু তাই। আমাদের চায়ের সামগ্রী চলে এসছে। এখন ওই 7টা বাজে, তো চা দেবে এখন। এই বিস্কুট আমরা চলে এলাম গাজিয়াবাদ স্টেশনে। এটা নিউ দিল্লি দেরাদুন শতাব্দী এক্সপ্রেস। তো নিউ দিল্লির পরেই স্টেশন হলো গাজিয়াবাদ। গাজিয়াবাদ ছাড়ার পরেই ওই 8টা নাগাদ দিয়ে দিল আমাদের ব্রেকফাস্ট। ঠিক আছে, নিউ দিল্লি দেরাদুন শতাব্দী এক্সপ্রেস 8টা স্টেশনে দাঁড়ায়, যেমন গাজিয়াবাদ, মিরাট সিটি, মুজফ্ফরনগর, সাহারানপুর, রুরকি, হরিদ্বার আর দেরাদুন। এর মধ্যে সাহারানপুরে হয় ইঞ্জিন চেঞ্জ, যেটা আমরা এইমাত্র করলাম। আর এরপরেই আসবে রুরকি। দিল্লি থেকে হরিদ্বার পর্যন্ত আমাদের ভাড়া পড়েছিল ওই 950 টাকা মতো। শতাব্দীতে টিকিট ইনক্লুডিং ফুড। রুরকি ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছে ধান্দেরার পাশ দিয়ে। পৌঁছে গেছি হরিদ্বার। এখন বাজে 11:40 মতো। ওই মোটামুটি অন টাইমেই পৌঁছে গেছে। 11:35-এ টাইম, 35-40-এই পৌঁছে গেছিলো, যেটুকু সময় লাগে বেরোতে। এটা হরিদ্বার স্টেশন, আমাদের স্টেশনের পাশেই একদম হোটেল, একদম পাশে। তো একটুখানি খুঁজে যেতে হবে, মানে ম্যাপে দেখে নিয়েছি। এখন যাই, হোটেলে যাই, গিয়ে আপনাদের জানাচ্ছি। এখানে হোটেল হলো হোটেল নামো ইন বলে, হোটেল নামো ইন। গুগল থেকে রিভিউ দেখেই বুকিং করেছিলাম। হরিদ্বারে এসেই পাহাড়ে দেখা পেলাম। ছোট পাহাড় হলেও মনটা খুশি হয়ে গেল। হালকা গরম, হালকা ঠান্ডা, বেশি খুব যে রোদ্দুর খুবই আছে, কিন্তু রোদের তেজ আমি খুব দেখতে পাচ্ছি না এখনো। এই সামনে চিত্রা গলি আছে, তার মধ্যেই বললো হোটেল নামো ইন। পেয়ে গেছি হোটেল নামো ইন বলে। এমনি তো দেখে তো বাইরে থেকে ঠিকঠাক লাগছে, কিন্তু খুব গলির মধ্যে, একটু খুঁজে পেতে অসুবিধা হলো। এটা হোটেল নামো ইনের রিসেপশান। ফার্স্ট ফ্লোরে আমাদের দিয়েছে 102 নাম্বার রুম। এই হলো ফার্স্ট ভিউ অফ দ্য রুম। রুমটা তো ভালোই লাগছে। এখানে টিভি আছে একটা, আর এখানে আমি আর পটু। এই হলো ওয়াশরুমটা বেশ স্পেসিয়াস। গিজার আমি দেখতে পাচ্ছি না, হয়তো গিজার ইন্টারনালি আছে হয়তো। আর এই হলো রুম। এখানে টি সেট আপ রয়েছে। আমি তো চিয়ের কোনো আইটেম দেখছি না, হয়তো। এখন বাজে প্রায় 2:10। আমরা বেরোলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে আর ফিরবো না, ওখান থেকেই টুকটাক একটু ঘুরে নেবো। তারপরে আর কি পৌরি ঘাটে গিয়ে গঙ্গা আরতি এগুলো দেখে একেবারেই সন্ধ্যেবেলা ফিরবো। আর খেয়ে তারপরে আমরা
আস্তে আস্তে দু একটা জায়গা আজকেই দেখে নেব। আমরা চলে এসেছি স্টেশনের পাশেই এই দাদা বৌদির হোটেলের একটা ব্রাঞ্চ আছে, যেটা অরিজিনাল দাদা বৌদি ভোলাগিরি আশ্রমের উল্টো দিকে, যেটা ওদেরই একটা ব্রাঞ্চ আছে। সেই ব্রাঞ্চটার বললো ওনাদের কার্ডও দেখলাম, এইটা হলো এদের কার্ড। তো দেখুন এখানে 3টে ব্রাঞ্চের নাম লেখা আছে। এখানে প্রথম দিল বেগুন ভাজা আর ভাত, সাদা ভাত। তারপরে এবার আসছে ঘি আর বেগুন ভাজা দিয়ে খাচ্ছি, ভালো। কারণ ঘুরতে এসে সবসময় না হলেও 2-1বার যদি নিজেদের খাওয়া পাওয়া যায়, সেটা খেতে মানে কমফোর্ট লাগে আর কি। দিয়ে গেছে শুক্তো, ভালো খেতে কিন্তু শুক্তোটা খুব সুন্দর লাগছে, স্বাদ আছে। বেরিয়ে পড়লাম লাঞ্চ করে, এখন বাজে প্রায় 3টে। এখানে আমরা নর্মাল থালিটাই নিয়েছিলাম, যেমন আপনারা দেখলেন। তো বাচ্চার হচ্ছে হাফ 70 টাকা, আর হচ্ছে আমাদের 120 টাকা করে, আর একটা পোস্তর বড়া নিয়েছিলাম। সব মিলিয়ে 350 টাকা বিল হলো। তবে খাবার মোটামুটি মানে বাঙালি খাবার হিসাবে একটা কমফোর্ট ফুড হলো, সেটা ঠিক আছে, কিন্তু সেই হিসাবেও খাবার মোটামুটি, মানে খুব যে আহামরি কিছু না। আগে হরিদ্বারে এসে এরকম সব ধর্মশালায় সবাই থাকতো, এখনও হয়তো থাকে উত্তর ভারতের কিছু লোকেরা, কিন্তু এখন সেইগুলো অনেকটা কমে গেছে। আমরা হয়েছে 2008 সালে এসে এরকম একটা ধর্মশালায় ছিলাম। এই হলো এক্কা গাড়ি, এখনও উত্তরপ্রদেশে কিছু কিছু জায়গায় চলে। আমাদের হোটেল থেকে হর কি পৌড়ি প্রায় 1 কিলোমিটার। এই রাস্তা সোজা গেছে হর কি পৌড়ি। চলুন এই চলমান ভারতবর্ষকে সাক্ষী রেখে আমরা হাঁটতে হাঁটতেই হর কি পৌড়ি পৌঁছে যাই। তবে বেনারসের সঙ্গে মূল পার্থক্য হলো হরিদ্বার হলো মূলত হিন্দুদের তীর্থস্থান, আর হরিদ্বারের পরিচিতি হলো গেটওয়ে অফ গাড়োয়াল বলে। বিখ্যাত চারধাম যাত্রা এই হরিদ্বার থেকেই কিন্তু শুরু হয়। পায়ে পায়ে বশিষ্ঠ চক পেরিয়ে আমরা আস্তে আস্তে চলে এলাম কোতোয়ালি বা থানার সামনে। রুদ্রাক্ষের দোকান। সারস্বত গৌরীয় মঠ বাংলায় লেখা। সামনেই প্রকাশ লোক, এটা একটা বিখ্যাত দোকান। এদের দুধ রাবড়ি এই আইটেমগুলো খুব ভালো। চলুন গিয়ে দেখে আসি। আমরা নিলাম একটা মালাই লস্যি আর একটা রাবড়ি। এটা হলো রাবড়ি দিয়ে গেল। ড্রাই ফ্রুট লস্যি নিলাম, এর মধ্যে ড্রাই ফ্রুট আছে। এটা 80 টাকা। AV80 না, আচ্ছা 60, এটা 60 আর এটা হচ্ছে 80। এটা ড্রাই ফ্রুট রয়েছে এর মধ্যে। আমরা এখন রাবড়িটা খাচ্ছি, খুব কম মিষ্টি, পিওর মিল্কের, আর খেতে খুব ভালো, আর স্মুথ একদম। এমন না যে দানাগুলো মুখে লাগছে, ভীষণ স্মুথ। হালকা ড্রাই ফ্রুটও দেওয়া আছে, তো এনজয় করলাম। রাবড়ির পরে এবারে আমরা টেস্ট করবো হচ্ছে লস্যিটা, ড্রাই ফ্রুট লস্যি। এটা একটু বেশি মিষ্টি, দারুণ। প্রকাশ লোকের রাবড়ি আর লস্যি খাওয়া হয়ে গেল। এটা আমাদের একটা টার্গেটই ছিল, তাহলে একটা ঠিক হয়ে গেল। এরপরে অনেকগুলো আরও দোকান দেখে রেখেছি, যেগুলোর আমার খাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কতটা হতে পারে। তার মধ্যে আছে মোহনজি পুরিওয়ালে, তারপরে জৈন চাট সেন্টার, এগুলো দেখব। এই বাড়িটার অপূর্ব সুন্দর আর্কিটেকচার, একবার কাজ দেখুন ওপরে। নিখুঁত একেবারে। এইটা হচ্ছে মনসা দেবী মন্দিরে যাওয়ার গেট, এর ভেতর থেকেই টিকিট দেয়। চলুন আমরাও যাই। এর ভেতর থেকে গেলে রোপওয়ে আছে, সেই রোপওয়েতে উঠে তারপরে মনসা
পাহাড়ের ওপর মনসা দেবী মন্দির। এখান থেকে টিকিট দেয়। এখানে অন্য গল্প, এখানে 1.5 ঘন্টা ওয়েটিং টাইম এক একটা টিকিটের জন্য। টিকিট কেটে ভেতরে ঢুকে তারপর 1.5 ঘন্টা ওয়েট করতে হবে, তারপর আপনার রোপওয়ের জন্য যে আপনি পারমিশন পাবেন যাওয়ার। সুতরাং 1.5 ঘন্টা, এখন তো তাহলে সন্ধে হয়ে যাবে, আমরা তাহলে মানে ঘাটে গঙ্গা আরতি দেখতে যেতে পারবো না। আবার 1.5 ঘন্টা গিয়ে আবার 1.5 ঘন্টা আসতে হবে। সুতরাং প্রচুর লাইন বলছে। আর একটা প্যাকেজ আছে 450 টাকা, সেটা হলো মনসা দেবী আর চণ্ডীমাতা মন্দির ট্রান্সপোর্টেশন নিয়ে। তো এখন চণ্ডীমাতা মন্দির এখান থেকে 7 কিলোমিটার, ওখানে যাওয়ার কোনো মানে হয় না। সুতরাং এটা ক্যান্সেল করলাম, ওই ঘাটের দিকেই যাচ্ছি ঘুরতে। এই দোকানটা খুব নাম করা লাঞ্চ আর ডিনারের জন্য, হোশিয়ারপুর। যদি দেখি একদিন সময় পাই এখানে ডিনার করতে পারি। মাথায় জল ঢেলে না, যে ঘটি করে চলে এসেছি আমরা হরকি পৌড়ি ঘাটের সামনে, পায়ে পায়ে চলতে চলতে। এই আমরা চলে এসেছি হরকি পৌড়ি ঘাটে। এখানেই গঙ্গা আরতি হয়, ওই সেই বিখ্যাত বিড়লা টাওয়ার। হরকি পৌড়ি মানে হলো ভগবানের চরণ। আর অমৃত মন্থনের পরে গরুর অমৃত ভাণ্ডার নিয়ে যাওয়ার সময় যে 4 জায়গায় অমৃতের ফোঁটা পড়েছিল, তার মধ্যে অন্যতম হলো হরিদ্বার। এবং তার জন্যেই প্রতি 12 বছর অন্তর এখানে হয় কুম্ভ মেলা। ফটো দেখা কেমন? এই জায়গাটার নাম কি বলো তো? গঙ্গা, শুধু না, হরকি পৌড়ি ঘাট। সারা ভারতবর্ষ সেই বেনারসের ঘাটের মতো এখানেও কিন্তু প্রায় সব ভারতবর্ষকেই দেখা যায়। ঘাটে শুরু হয়ে গেছে গঙ্গা আরতির প্রস্তুতি। আর গঙ্গা চ্যানেলের ওপর ব্রিজ পেরিয়ে আমরা চলে এলাম মালব্য আইল্যান্ডে। এখানে প্রথমেই চোখে পড়বে 66 ফুট উঁচু এই বিড়লা টাওয়ার। 1938 সালে রাজা বলদেব দাস বিড়লা এই ওয়াচ টাওয়ার বা ঘণ্টাঘরটা নির্মাণ করেন। হরকি পৌড়িতে এটা গঙ্গার একটা শাখা। মূল ধারা বাস রাস্তার ডান পাশ দিয়ে সোজা প্রবাহিত হয়েছে। নদীর ওপারে বিবেকানন্দ পার্কে দেখা যাচ্ছে মহাকালের মূর্তি। এখন এপ্রিল মাস, গঙ্গায় প্রচণ্ড স্রোত, তাই এই ব্যারিয়ার করে দেওয়া আছে যাতে এটা ধরে সবাই চান করতে পারে। এখন প্রায় 4:30 বাজে। আমরাও এসে বসলাম গঙ্গার ধারে, পশ্চিম দিকে মুখ করে। এখানেই সন্ধ্যে 6:30 থেকে হবে সেই বিখ্যাত গঙ্গা আরতি। এখন থেকে সিট নিয়ে না বসলে সেই আরতি সামনে থেকে দেখা হয়তো সম্ভবই হবে না। Buenísimo, ¿eh? Qué risa. Pedí ahí. दर्शन के लिए हरकी पौड़ी पर पधारे समस्त श्रद्धालु भक्तों का और आप सभी के संकल्प का स्वर इतना हो कि इस पार के भक्तों की आवाज उस पार और उस पार के भक्तों की आवाज इस पार ब्रह्म कुंड पर आज गंगा मैया की साक्षी में संकल्प लेते हैं पतित पावनी माँ गंगा के जल की पवित्रता एवं निर्मलता बनाए रखने हेतु गंगा जल को प्रदूषित नहीं करेंगे। जय मां गंगे पतित पावनी जय मां गंगे अक्षरायणी जय मां
শেষ হলো গঙ্গা আরতি। এখন প্রায় 7টা বাজে। আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে প্রদীপ ভাসাতে। তবে একটা কথা বলতেই হবে, বেনারসের দশাশ্বমেধ ঘাটে যে গঙ্গা আরতি দেখেছিলাম তা ছিল অনেক গ্র্যান্ড এবং সুষ্ঠু। সব থেকে খারাপ লাগলো এই মাঝে মাঝে ডোনেশন চাওয়ার ব্যাপারটা। মোহনজি পুরিওয়ালা থেকে খেলাম, যে একটা আহামরি 100 টাকা শুধু সেরকম কিছু না, মানে প্রচণ্ড ঝাল তরকারি। 4টে কচুরি 100 টাকা। তবে সেটা আমাদের কলকাতায় অনেক এর থেকে ভালো কচুরি আমি খেয়েছি। 100 টাকার মতো কিছু নয়, এদের এর থেকে বেনারসে অনেক ভালো কচুরি খেয়েছি। আর তার কিন্তু ঝালের জন্য এখানে হু করে এদের হালুয়াটা বিক্রি হচ্ছে, সুজির হালুয়া। সেটাও একেবারেই ঘরোয়া, না কোনো ঘিয়ের গন্ধ না কিছু। সেটা 30 টাকা 100 গ্রাম। আমার মনে হয় ওটা ঝাল করেই শুধু এই হালুয়াটা বিক্রি করার জন্য। মানে খুবই সাধারণ খাবার, মানে এখানে দাঁড়িয়ে আমি বলছি মানে একদম ভালো লাগেনি। তবে নাম উত্তর ভারতের লোকরা হয়তো ভালোবাসে এই ধরনের খাবার খেতে, তাই জন্য। কিন্তু আমরা চলে এসেছি এই মার্কেটের মধ্যে। গঙ্গার ধার বরাবর সরু গলির মধ্যে এই বিখ্যাত মার্কেট। কি নেই এখানে। চলে এসেছি প্রাচীন পাঞ্জাবি লস্যিওয়ালা দোকানে। এই দোকানে বিখ্যাত হলো এই 8 ইঞ্চি সিঙ্গারা। এই সিঙ্গারা আপনি গোটাও খেতে পারেন বা চাট বানিয়েও খেতে পারেন, যেমন আমরা নিলাম চাট বানিয়ে। একটু এগোলেই পড়বে মথুরা বালকি প্রাচীন দোকান। এখানেও পুরি সবজি পাওয়া যায়, কিন্তু বিখ্যাত হলো এদের পেঁড়া। এই পর্ব এখানেই শেষ করলাম। পরের পর্বে আপনাদের নিয়ে যাব ঋষিকেশ। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বং ট্রাভেলনামা।